আমরা কিন্তু পৌঁছে গেছি দুপুরেই, আর এসেছি কিন্তু মেজো কাকুর কাছে। এখানে কিন্তু কালী পুজো হয় প্রতি বছর, ঠাকুরদাও এখানে থাকে আর কি। তো যাই হোক, এখন গঙ্গাবাড়ি আনয়ন হবে, ওই জন্য আমরাও যাবো একসঙ্গে। একদম সামনেই কিন্তু দুর্গা মন্দির, আর শুভ কাজে কোথাও বেরোনোর আগেই সবাই কিন্তু দুর্গা মন্দিরের এখানে এসে প্রণাম করে, আশীর্বাদ নেয়, তারপরে গিয়ে মানে কাজকর্ম শুরু করে। তো গঙ্গাবাড়ি আনায়নের আগেই আর কি এই যে এখানে প্রণাম করতে এসেছে সবাই। আর এটা হচ্ছে এক সাইডে প্রাইমারি স্কুল, এক সাইডে হচ্ছে হাই স্কুল। নীল কালারের যে বড় বিল্ডিংটা দেখলেন, ওটা হচ্ছে আইলা বিল্ডিং। এই সমস্ত গ্রামের লোক যখন এখানে ডুবে যায়, নদী ভাঙন হয়, বন্যার দুর্যোগ হলে আর কি, গ্রামের সমস্ত মানুষেরা কিন্তু ওই বিল্ডিংয়ে এসে আর কি ঠাঁই নেয়। আর সাথে হচ্ছে স্কুলগুলো বেশ দুতলা বা তিনতলা, সেক্ষেত্রে সবাই ওখানে থাকতে পারে আর কি। তো আমরা যাচ্ছি ভ্যানে। আমি জানি সবাই হচ্ছে পায়ে হেঁটে যায়, কিন্তু অনেকটা দূর নদী, তো ভ্যানে যাওয়াটাই ভালো। একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, কেননা তাড়াতাড়ি এবার ফিরতে হবে, কেননা পুজোর মানে গোছান গাছান আছে। তাছাড়া সকালবেলার থেকে মহোৎসব হয়েছে, সেই সময়টা আমি আসতে পারিনি, তারও ব্যস্ততা ছিল, তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি যাওয়ার জন্য ভ্যানে। আর এই ঢাকির সাথে ঘন্টা বাজানোর লোক ফ্রি, সারা রাস্তায় মোটামুটি বাজিয়েছে। আর এইখানে দেখুন, গ্রামে গ্রামে প্রতিটা বাড়িতে গিয়ে এরকমভাবে ধান ভাঙানো হয়, ধান থেকে চাল বের করা হয়। আগে আমরা ছোটোবেলায় দেখতাম একটা বাড়িতেই বসানো থাকতো এবং সবাই সেখানে ভ্যান ভাড়া করে ধান নিয়ে গিয়ে ভাঙাতো আর কি, ভাঙিয়ে আনতো। তো এখন অনেকটা সুবিধা হয়েছে, এই ছোট্ট গাড়িটা প্রত্যেক বাড়ি বাড়ি যেতে পারে এবং মানে ধান ভাঙিয়ে দেয়, এটা হচ্ছে একটা সুবিধা। তো যাই হোক, আমরা অবশেষে নদীর ঘাটে এসে পৌঁছালাম। আর এইখান থেকে কিন্তু কিছুক্ষণ আগেই আমি গেছি। আর নদীটা কিন্তু ভীষণ বড়, আর ভেঙে ভেঙে আরও মানে গ্রামের দিকে ঢুকছে। কিছুদিন আগেও এইখানে নদী ভাঙানোর জন্য মাঠে অনেক দিন জল ছিল, যার জন্য গরমের ধান এবছর চাষ হয়নি এই মাঠে। আর এই নদীটা ভীষণ বড় আর কি, রায়মঙ্গল নদী। আর একটা ওই সাইডটা ভাঙছে না খুব একটা, কিন্তু ভাঙছে আবার এই সাইডটায়। ওই নদীর এক কুল গড়ে আর এক কুল ভাঙে কথায় বলে না, তো সেটাই আর কি। তো যাই হোক, এখন এই যে নিমন্ত্রণ করা হবে গঙ্গা দেবীকে, তারপরে সেখান থেকেই জল নেওয়া হবে এবং ওই ছুরিটা দিয়েই কিন্তু একটা নির্দিষ্ট জায়গা করে নিচ্ছে, ওইখানেই আর কি বরণ করবে, ওখান থেকেই জলটা তুলবে। তো যার যার নিয়ম কানুন সব জায়গায় আলাদা আলাদা হয়, তো যার যার নিয়ম কানুন সেইভাবেই আর কি করে এবং সেই কাজ সম্পন্ন হয়। নদী আপন বেগে আর নিজের মতোই চলে। তো মাঝে মাঝে নদীর যখন ভয়ঙ্কর রূপ দেখা যায়, তখন মানে কি বলবো, প্রত্যেকটা মানুষের চিন্তা, প্রত্যেকটা মানুষের ক্ষতি হয়ে যায়। যেমন এবছর যেরকম হঠাৎ করে নদীর একটা সাইড পুরো বসে গেছে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছন দিকটায় একদম হঠাৎ করে রাতের বেলা বসে গেছে কখন কখন। তো তখন ধান ছিল আর কি মাঠে, আর কখন কখন জল উঠেছে। অনেক গ্রামের মানে বাড়ির ঘরের অর্ধেকটা উঠোনে জল উঠে গেছে, অনেকে বারান্দায় জল উঠে গেছে। অনেক রাত্রেই এটা হয়েছে, অনেকে ঘুম থেকে উঠে দেখে পুরো খাটের ধারে জল বা মানে উঠোনে জল ভর্তি। তো তারপরে বুঝতে পারলো যে নদীর সাইডে এরকম একটা জায়গায় বাঁধ হঠাৎ করে বসে গেছে। তো অনেক ক্ষতি হয়েছে এবছর। সুন্দরবন এলাকায় বেশিরভাগ মানুষের জীবিকা হচ্ছে কৃষিকাজ আর মাছ ধরা, তো তার মধ্যে ক্ষতি হলে সত্যি মানুষের ভীষণ ক্ষতি। সবাই হেঁটে যাচ্ছে, তোদের দায়িত্ব এগুলো নাকি? ভালোই দায়িত্ব পালন করছে তুমি আর ছিড়ো না, চলো 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 চলো, ছিড়ো না, চলো চলো চলো। সকালবেলা যে মহোৎসব হয়েছিল তারই প্রসাদ এই যে দিল, তো এখন আমি আর মেয়ে খাচ্ছি।
এখন আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে, প্রতিমা আনতে হবে। বেশ অনেকটা দূরেই যাবে, কিন্তু এবার পায়ে হেঁটে যেতে হবে, কেননা প্রতিমা ভ্যানে করে খুব একটা আনা যাবে না। আর মানে রাস্তা খুব একটা ভালো নয় আর কি, মাথায় করেই আনা হয় প্রতি বছর। তো অবশেষে এখানে এসে পৌঁছে গেলাম। তবে অন্যান্য বছর থেকে এবছরের মায়ের গায়ের রঙটা একটু অন্যরকম হয়েছে, তবে খুব সুন্দর হয়েছে প্রতিমা। আর বৌদি করছে বরণ, এখানে দক্ষিণা বাবদ বা যা কিছু দেওয়ার দরকার দিয়ে তারপরে এখানে বরণ করে তারপরে অনুমতি নিয়ে আর কি মাকে নিয়ে যাওয়া হয়। আর তারপরেই ব্রাহ্মণ মশাই এসে গেছেন, দুজন ব্রাহ্মণ এসে গেছেন, এবার শুধু মাকে নিয়ে যাওয়ার অপেক্ষা আর কি। এই পুজোটা প্রতি বছর হয় কাকুদের বাড়ি, কিন্তু গত বছর আসা হয়নি, আমার মেয়ের শরীর খারাপ ছিল, ওই জন্য আমি আসতে পারিনি। তো যাই হোক এবছর এলাম। আর রাহির পাপা এখন খুব একটা কোথাও যেতে চায় না, আর টিউশন থাকে, কামাই করলেও অসুবিধা হয়, ওই জন্য রাহির পাপা আসেনি। তো যাই হোক বড়দা নেবে, তো এই জন্যই আর কি মাথায় করে নিল। আসার পরে আমি কিছুক্ষণ থেকেছিলাম মন্দিরে, তারপরে কিন্তু আর থাকা হয়নি। এখন সময় হচ্ছে 3টে, এখন হচ্ছে হোম। আর এখন এলাম, আমার মেয়েটা সারা রাত কেঁদেছে আর সেই সাথে কাশি হয়েছে, আর অন্য কোথাও গেলে 1-2 দিন সময় লেগে যায় আমার মেয়ের সেইখানের পরিবেশটাকে নিজের মতন করে নিতে। তো তার জন্যই আমি কোথাও এখন বেরোই না। আর বাবার বাড়ি এখন যাই, কিন্তু ওর একটু গিয়ে গিয়ে সেখানের পরিবেশটা অনেকটা চেনা পরিচিত হয়েছে বলে অনেকটা একটু অসুবিধা কম করে, কিন্তু এখানে এসে মানে কি বলবো, যেমন কাঁদছে তেমনি একদম আমাকেও স্থির থাকতে দিচ্ছে না। তো যাই হোক এখন একটু ঘুমোচ্ছে বলে আর এখন একটু এলাম, এখন হোমটা আর কি দেখতে পারলাম। এমনিতেই 15 মিনিট 20 মিনিট পরপরই আমার মেয়ে আমাকে মানে খুঁজতে থাকে, না থাকলে সেটা বাড়িতেও তাই, আর এখানে তো বারবার করে খুঁজছে। তো ওটাই হচ্ছে আমার মেয়ের অসুবিধা। আমার বড়দার মেয়ে কিন্তু আমার মেয়ের থেকে 3 মাসের ছোট, কিন্তু ও এতটাই মিশুকে এবং সবার কোলে ঝাঁপিয়ে পড়ে, সারাক্ষণই বলতে গেলে ও সবার কাছেই থাকে, এবং মানে ও খুব মানে মিশুকে আর কি, হাসি খুশি সবসময় সবার সঙ্গে খেলাধুলো, ও যেই কোলে নেয় তার কাছেই যায়। কিন্তু একদমই বিপরীত হচ্ছে আমার মেয়ে। জানি বড় হয়ে গেলে ওর ঠিক হয়ে যাবে, কিন্তু সেই সময়টা আর ও কারোর কোলে উঠতে পারবে না। ওর মামারা এত আদর করতে চায়, কোলে নিতে চায়, তো কিছুতেই ও কারোর কোলেই ওঠে না, এবং ওর যদি হাতটাও ধরে ও কান্নাকাটি শুরু করে আর কি। তো যাই হোক পুজো প্রায় শেষের পথে, তার কারণ হোম হয়ে গেলেই দেখা যায় যে পুজো হয়ে যায়। এরপর দর্পণ জলে যাবে, আর মায়ের পায়ে বোধহয় আবির বা কিছু একটা দিচ্ছে। তো অনেক যে নিয়মকানুন সেগুলো তো থাকেই, আর যে সাথে হচ্ছে বড়দা, বৌদি, কাকিমা, আরও একটা বৌদি, এরা মানে পুরোটা রাত জেগেছে, আর বাকি বাড়ির সবাই টুকটাক একটু ঘুমিয়েছে হয়তো, বাকি রাতটাই জেগেছে। আর আমি তো এখানে সারা রাত আসিনি, কিন্তু আমার মেয়ের কাছেই প্রায় একরকম জায়গা বলে চলে। এই একটা সময় যেটা হচ্ছে বাবার বাড়ি এসে সবার সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে দেখা হয়, সব পিসিরা আসে, কাকুরা আসে, কাকিমারা আসে, সবার সঙ্গে দেখা হয়, ভীষণ ভীষণ ভালো লাগে। আর হ্যালো ফ্রেন্ডস, সময় এখন 7টা 54। আর সকালবেলা একটু প্রসাদ পেলাম। আর গতকাল যেহেতু কালী পুজো হয়েছে, শারদীয় কালী পুজো হয়, তো মেয়ের জন্য মানে কি বলবো, ওখানে থাকতে পারিনি, মেয়ে সারা রাত কেসেছে আর কেঁদেছে, তো তার জন্য সেই একরকম আমাকেও জাগতে হয়েছে, কিন্তু পুজো মণ্ডপের ওখানে যেতে পারিনি, প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর ভোরবেলার থেকে উঠে একটুখানি ফল টল বানিয়ে দিয়ে তারপর একটু প্রসাদ পেলাম, যেহেতু সব গোটা গোটা রাখা হয়, অল্প কিছু ফল বানিয়ে ভোগ লাগানো হয়, এটা সব বাড়িতেই হয়। তো যাই হোক সকালবেলা বাবার সঙ্গে চলে যাবো ভাবছিলাম, কিন্তু বোট আছে, তো ভাবলাম তাহলে বোটে যাওয়াই ভালো। আর গাড়িতে গেলে 3টে গাড়ি পাল্টাতে হবে এবং অনেকটা দেরি করে করে গাড়ি পাওয়া যায়। আর বোটে হলে হয়তো 2 ঘন্টা বোটে বসতে হবে, তাহলেও মানে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, আর মানে কষ্টটা কম আর কি বোটে। আর এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে না, তো তার জন্য ঢেউ নেই। আর এই যে
এসব জায়গায় সব ধান লাগানো হতো, কিন্তু এবছর নোনা জল ঢুকেছিল এখানে, নদীর বাঁধ ভেঙে। ওই যে সামনে যে আমার ঠাকুরদা বসে বসে এখন খাচ্ছে প্রসাদ। আর গত বছর কিন্তু ভীষণ শরীর খারাপ হয়েছিল ঠাকুরদার, মানে জল পর্যন্ত খেতে পারছিল না। তারপরে ঠাকুরদা ধীরে ধীরে আবার সুস্থ হয়ে যায়। তো যাই হোক, বয়স হয়ে গেলে দেখা যায় যে সেরকমভাবে শক্তি বা মনের জোর থাকে না। তো যাই হোক, এখন কিন্তু সকালবেলা হচ্ছে, সমস্ত গুছানো হয়ে গেছে, প্রস্তুতি হচ্ছে মাকে বিসর্জন দেওয়ার। আমরাও রওনা দেবো। তো এই যে হচ্ছে ছর্দা, আর সবার সঙ্গে কথা বলে নিচ্ছি। বাবা তো পুরো সকাল থেকেই রেডি। এটা গণেশদা, মানে পিসির ছেলে, ওটা পিসি। আর এই যে ঠাকুরদা নিচের দিকে ঝুঁকে, মানে কোনো কিছু দেখতে চাইছে এরকম একটা ব্যাপার, একটু ঝুঁকেই থাকছে বেশি আর কি। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, এরকম হচ্ছে। আর খামখেয়ালিপনা হয়ে গেছে একটু। তো যাই হোক, আর এই যে বৌদি, ওই বৌদি তো গোছাচ্ছে। অবশেষে আমরা নদীর ধারে চলে এলাম। আর বাবা তো একদম ভোরবেলা থেকে বেরিয়ে যাচ্ছিল। তো আমি আটকালাম যে আমাকেও নিয়ে চলো। তার কারণ হচ্ছে মেয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য বাবাকে আটকে রাখা। আর প্যাসেঞ্জার বোটে ওয়েট না করে বাবা বললো এই বোটেই চল। তো ওই জন্য আমরা আবার এই বোটেই উঠলাম। তো মাঝখানে, নদীর মাঝখানে এসে খুব ভয় পাচ্ছিল, মনে হচ্ছিলো এই বোটটাই না ওঠা ভালো ছিল। তার মধ্যে আমার মেয়ে অনেক ভয়ে অনেক ভুলভাল বকছিল, কেননা চারিদিকে জল, আর ও তেমন লোকজন দেখতে পাচ্ছিল না। যেহেতু প্রায় সময় তো বাবা বাড়ি যাওয়া হয়, তো বিভিন্ন রকম গাড়ি লোকজন দেখে। তো সেই হিসেবে এখানে অনেকটাই ফাঁকা, আর মানে একদম চারিদিকে জল জল। তো ভীষণ ভয় পাচ্ছিল, মাঝে কান্নাকাটি করছিল। বাবা বলছিল আর কখনো বোটে যাবি না, গেলে উপর বোট দিয়ে যাবি, আর যদি যাস বড় বোটে যাবি। এরকম ছোট্ট বোটে একদমই, এরকম বড় বড় নদী পার হওয়া একদমই উচিত না। বরং আমিও ভীষণ ভয় পাচ্ছিলাম, বাবাও ভয় পাচ্ছিল। মানে আমার মেয়ের কাণ্ড দেখে আমরা দুজন আরও বেশি আর কি ওর কাণ্ড থেকেই ভয় পেয়েছি, কারণ ও বারবার করে বলছিল যে মা আমার হয়তো আর বাড়ি যাওয়া হবে না। এই কথাটা শুনে মানে আমার কি বলবো, চোখ ফেটে জল বেরিয়ে আসছিলো যে কেন মেয়ে এরকম ছোটো বয়সে এরকম কথা বলছে, তা আবার নদীর মাঝখান থেকে। তো এই একটা আমার একটা জীবনের একটা আলাদা অভিজ্ঞতা। তো যাই হোক, অবশেষে আমরা যখন মোটামুটি ধামাখালির দিকে এসে পৌঁছালাম, মানে সন্দেশখালির দিকে এসে পৌঁছালাম, তখন দেখলাম আমার মেয়ে বলছে মা এবারে বাড়ি যেতে পারবো। মানে বুঝতে পেরে গেছে ও বাড়ি কাছাকাছি এসে গেছে। আর ওই যে স্পিড বোট যাচ্ছে, তো স্পিড বোট গেলে না একটা ভালোই ঢেউ হয়। তো ঢেউটা কাটানোর জন্য এটা আমি খুব একটা লক্ষ্য করিনি, কিন্তু এবার দেখলাম বোটটাকে একদম সোজা, মানে না গিয়ে একটু বাঁকিয়ে দিল, যাতে ঢেউটা কাটানো যায়। না হলে যদি মানে সোজা যেত, যেমনটা আসছে এরকমভাবে যদি সোজা যেত, তাহলে কি হতো যে নৌকা দুপাশেই খুবই দুলতো, তো সেক্ষেত্রে জল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নৌকা না আর কি, বোট। তো যাই হোক, এখন তো দেখছেন প্রচুর মালের গাড়ি, তারপরে বালি সিমেন্ট থেকে শুরু করে সবজি সব কিছুই কিন্তু এখান থেকেই আর কি দূর দূর গ্রামে পৌঁছয়। আর এত সিলিন্ডার দেখছেন, এই সিলিন্ডার সব কিন্তু ওই দূর দূর সুন্দরবনের একদম ভেতরে যে গ্রামগুলো আছে সেখানে পৌঁছায়। বাবা গেল না, বাবা বাড়ি যাবে, আমাদেরকে সন্দেশখালী ঘাটে নামিয়ে দিল। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিও। এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।